নমস্কার। আর কিছুক্ষণ পরেই অর্থাৎ আগামীকাল এই সময়ে ভারত বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ চলবে। তার আগে আজকে আমরা দেখে নেব যে এই দুটো টিমের মধ্যে কোন দল কতটা এগিয়ে, পরিসংখ্যান বা রেকর্ড কি বলছে। শুরুর আগে বলি যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের যে টিম সিলেকশন হয়েছে সেখানে প্রধান ভারতের বোলার জসপ্রীত বুমরা নেই। তা সত্ত্বেও ভারত কিন্তু প্রথম থেকে সবগুলো ম্যাচ যেভাবে জিতে ফাইনালে উঠেছে, অনেকেই বলছে ভারত এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি পাবেই। সত্যি কি পাবে? নাকি নিউজিল্যান্ড, যে নিউজিল্যান্ড বহুবার আইসিসি টুর্নামেন্টে ভারতকে হারিয়েছে, ভারতের বহুবার স্বপ্ন ভঙ্গ হয়েছে এই নিউজিল্যান্ডের কাছে। প্রথমে আসছি ওপেনিং পার্টনার। ওপেনিং পার্টনারে রয়েছে নিউজিল্যান্ডের ক্ষেত্রে রচিন রবীন্দ্র এবং উইল ইয়ং। রচিন রবীন্দ্র ৩২টা ম্যাচ খেলেছে আর উইল ইয়ং ৪৪টা ম্যাচ খেলেছে। ৩২টা ম্যাচে রচিন রবীন্দ্র ৫টা ১০০, ৪টে ৫০ করেছে, অ্যাভারেজ ৪৪। অ্যাভারেজটা দেখার বিষয়। এবং তার স্ট্রাইক রেট হচ্ছে ১০৮। দুর্দান্ত ফর্মে রয়েছে রচিন রবীন্দ্র। অপরদিকে উইল ইয়ং, সে ৪৪টা ম্যাচ খেলেছে, ৪টে ১০০ করেছে, ১০টা ৫০ করেছে, অ্যাভারেজ ৪২, স্ট্রাইক রেট 87। তো এই দুজনই নিউজিল্যান্ডের ওপেনিং করছে প্রতিটা ম্যাচে। আর তাই আগামীকাল ফাইনালে এরাই ওপেন করবে বলে মনে করা হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে। পরিবর্তন হওয়ার চান্স খুবই কম। ভালো খেলছে রচিন রবীন্দ্র, ওদের বোলিং অ্যাটাকেও থাকে। তো এই হচ্ছে নিউজিল্যান্ডের ওপেনিং। এবার ভারতের ওপেনিংয়ে দেখে নিই কীরকম রেকর্ড আছে। ভারতের ওপেনিংয়ে আমরা দেখতে পাচ্ছি দুজন বিখ্যাত ব্যাটসম্যান, খুব অভিজ্ঞ ব্যাটসম্যান রোহিত শর্মা, তার সঙ্গে একটু অনভিজ্ঞ শুভমন গিল। অনভিজ্ঞ হলেও দুর্দান্ত ফর্মে রয়েছে শুভমন গিল, আইসিসি র্যাঙ্কিংয়ে ১ নম্বর ব্যাটসম্যান। তার অ্যাভারেজটা দেখার বিষয়, 59, 59 অ্যাভারেজ। ম্যাচ খেলেছে ৫৪, ১০০ আছে ৮টা, ৫০ করেছে ১৫টা, স্ট্রাইক রেট 100। অপরদিকে রোহিত শর্মা ২৭২ ম্যাচ খেলেছে, ১০০ আছে ৩২টা। এটা এটা বিরাট ব্যাপার। ৩২টা 100 আর হচ্ছে ৫৭টা ৫০, অ্যাভারেজ ৪৪। এই ২৭২ ম্যাচ খেলে ৪৮ অ্যাভারেজ, এটা কিন্তু খুব কঠিন কাজ। আর স্ট্রাইক রেট হচ্ছে 92। এই হচ্ছে রোহিত শর্মা আর শুভমন গিল। এই দুজনের সঙ্গে যদি আমরা নিউজিল্যান্ডের ওপেনিং পার্টনারশিপের যে রেকর্ড সেটাকে আরেকবার দেখি, সেটা হচ্ছে রচিন রবীন্দ্র ৩২টা ম্যাচ খেলেছে এবং ৪৪ অ্যাভারেজ। উইল ইয়ং ৪৪টা ম্যাচ খেলেছে, ৪২ অ্যাভারেজ। সেখানে ভারতের হচ্ছে ২৭২টা ম্যাচ খেলে রোহিত শর্মার অ্যাভারেজ হচ্ছে ৪৮, শুভমন গিল ৫৪টা ম্যাচ খেলে অ্যাভারেজ হচ্ছে 59। তাহলে অবশ্যই ওপেনিং পার্টনারশিপে ভারত এগিয়ে, এটা আমরা এখান থেকে বলতেই পারি। এরপরে আমরা মিডিল অর্ডারটা দেখব। মিডিল অর্ডার নিউজিল্যান্ডের মিডিল অর্ডারে বিখ্যাত ব্যাটসম্যান নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন রয়েছে। কেন উইলিয়ামসন ১৭২টা ম্যাচ খেলেছে। বিরাট কোহলির সঙ্গে যখন আন্ডার-19 ম্যাচ খেলেছিল এই কেন উইলিয়ামসন, দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তো সেই কেন উইলিয়ামসন ১৭২টা ম্যাচ খেলেছে, ১৫টা ১০০ করেছে, ৪৭টা ৫০ করেছে, অ্যাভারেজ ৪৯। নিউজিল্যান্ডে বলতে পারি প্রধান ব্যাটসম্যান হচ্ছে কেন উইলিয়ামসন, অ্যাভারেজ ৪৯, স্ট্রাইক রেট ৮১। অপরদিকে আরেকজন ব্যাটসম্যান রয়েছে, সেটা হচ্ছে ড্যারিল মিচেল। ড্যারিল মিচেল ৪৮টা ম্যাচ খেলেছে, খুব বেশি ম্যাচ খেলেনি। সেখানে
100 আছে 6টা, 50 আছে 7টা, অ্যাভারেজ 48। এই কেন উইলিয়ামসন এবং ডেরিল মিচেলের অ্যাভারেজটা খুব কাছাকাছি, স্ট্রাইক রেট হচ্ছে 96। এই হচ্ছে নিউজিল্যান্ডের মিডল অর্ডার। ভারতের মিডল অর্ডারে কে থাকছে? একদিকে বিরাট কোহলি, তারপরে থাকছে শ্রেয়াস আয়ার। বিরাট কোহলি 301 আমরা দেখলাম, 300 ম্যাচ খেললো, তারপরে 301টা ম্যাচ খেলেছে, বিশাল ব্যাপার। কিং কোহলি বলাই হয়, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটসম্যান। তো এই মুহূর্তে তার 100 হচ্ছে 51টা। এই রেকর্ড কেউ ভাঙতে পারবে বলে মনে হয় না। 51টা 100, 50 আছে 74টা। আর অ্যাভারেজ, এটা খুবই সিগনিফিকেন্ট, 58। 58 অ্যাভারেজ, স্ট্রাইক রেট 93। অপরদিকে শ্রেয়াস আয়ার একটু কম ম্যাচ খেলেছে, 69 ম্যাচ খেলেছে, 69টা, 100 আছে 5টা, 50 আছে 22টা, অ্যাভারেজ হচ্ছে 48 এবং স্ট্রাইক রেট 100। এখানে শ্রেয়াস আয়ারের স্ট্রাইক রেট 100। তাহলে আমরা মিডিল অর্ডারটা কম্পেয়ার করি একবার। অ্যাভারেজটা খুব দেখার বিষয়, যেটা হচ্ছে কেন উইলিয়ামসন 172 ম্যাচ খেলে 49 অ্যাভারেজ, ডেরিল মিচেল 48 ম্যাচ খেলে 48 অ্যাভারেজ। আর বিরাট কোহলি আরও অনেক বেশি ম্যাচ খেলেছে, সেক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে 58 এবং শ্রেয়াস আয়ারের 69 ম্যাচ খেলে অ্যাভারেজ হচ্ছে 48। তাহলে এই দুটো জায়গাতেও আমি বলবো ভারত এগিয়ে। এর পরের মিডিল অর্ডার যেটা থাকছে, অর্থাৎ একটু লোয়ার মিডিল অর্ডারে, সেখানে থাকছে নিউজিল্যান্ডের টম ল্যাথাম এবং গ্লেন ফিলিপস। টম ল্যাথাম 156টা ম্যাচ খেলেছে, খুব অভিজ্ঞ প্লেয়ার। 100 করেছে 8টা, 50 করেছে 26টা, অ্যাভারেজ 34টা, স্ট্রাইক রেট 85। এবং আর গ্লেন ফিলিপস 43টা ম্যাচ খেলেছে, 100 আছে 1টা, 50 আছে 5টা, অ্যাভারেজ 39, স্ট্রাইক রেট 103। স্ট্রাইক রেট গ্লেন ফিলিপসের খুব ভালো স্ট্রাইক রেট, খুব জোরে মারে, কারণ ফিনিশার হিসেবে ওই জায়গাটা গ্লেন ফিলিপস কাজ করে। ভারতের লোয়ার মিডিল অর্ডারে থাকছে দুজন ব্যাটসম্যান, একটা হচ্ছে অক্ষর প্যাটেল, একটা হচ্ছে লোকেশ রাহুল। অক্ষর প্যাটেল অ্যাকচুয়ালি বোলার হিসেবেই দলে চান্স পেয়েছিল, বোলার ব্যাটসম্যান হিসেবে এখন তাকে 5 নম্বরে নামাচ্ছে ভারতীয় দল। সেক্ষেত্রে তার ম্যাচ আছে 67 ম্যাচ খেলেছে, 100 হয়নি, 3টে 50 আছে, অ্যাভারেজ 22। অনেকটা অ্যাভারেজ কম, কারণ তাকে অনেক সময় ব্যাট করতে হতো না, আগে অনেক পরে নামাতো, এখন তাকে 5 নম্বরে নামাচ্ছে। তো যাই হোক, কিন্তু প্রচণ্ড মানে দুরন্ত ছন্দে রয়েছে অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল দুরন্ত ছন্দে রয়েছে, স্ট্রাইক রেট 92। আর অপরদিকে লোকেশ রাহুল 84টা ম্যাচ খেলেছে। লোকেশ রাহুল এমন একজন ব্যাটসম্যান যে রোহিত শর্মার সঙ্গে ওপেনও করেছে, তারপরে ওয়ান ডাউনে নেমেছে, কখনো 4 নম্বরে খেলেছে, 5 নম্বরে খেলেছে, এখন 6 নম্বরে খেলছে। তো সব জায়গায় খেলতে পারে। তার রেকর্ডটা দেখে বোঝা যাচ্ছে, 84টা ম্যাচে 7টা 100 আছে, 18টা 50 আছে, অ্যাভারেজ 48। এই যে জায়গায় লোকেশ রাহুল নামার ফলে ভারতের ব্যাটিং লাইনটা প্রচণ্ড শক্ত হয়ে গেছে। তাহলে এই জায়গাটা একবার দুজনের কম্পেয়ার করব। নিউজিল্যান্ডের এই জায়গায় থাকছে টম ল্যাথম এন্ড গ্লেন ফিলিপস। টম ল্যাথনের যেটা অ্যাভারেজ 34 আর গ্লেন ফিলিপসের অ্যাভারেজ 39। সেখানে ভারতের থাকছে অক্ষর প্যাটেল, যার অ্যাভারেজ 22 এবং লোকেশ রাহুলের অ্যাভারেজ 48। তাহলে এই জায়গাটা মোটামুটি, যেহেতু অক্ষর প্যাটেলের একটু কম আছে, তাহলে আমি বলবো আবার লোকেশ রাহুলের অনেকটা বেশি আছে, সেই জায়গায় দুজনা সমান সমান টক্কর দেবে বলেই মনে হচ্ছে। এরপরে একদম লোয়ার অর্ডারে ব্যাট করতে নামে যারা, তারা সম্পূর্ণই বোলার হয়ে যায় বা অলরাউন্ডার হিসেবে যারা থাকে তারা। তো সেক্ষেত্রে নিউজিল্যান্ডে থাকছে মাইকেল ব্রেসওয়েলস, যে 30টা ম্যাচ খেলেছে, 2টো 100 আছে। 30টা ম্যাচ খেলে 2টো 100 আছে, অ্যাভারেজ 36, স্ট্রাইক রেট 114। দুরন্ত, খুব দ্রুত রান তুলতে পারে মাইকেল ব্রেসওয়েলস। স্ট্রাইক রেট দেখে সেটাই বোঝা যাচ্ছে। 2টো 100 আছে, 2টো সেঞ্চুরি করেছে। এটা মানে এই 7 নম্বরে নেমে 2টো সেঞ্চুরি থাকা মানে খুব ভালো ব্যাটসম্যান
হিসেবেই তাকে ধরে নেওয়া হয়। আর মিচেল সান্টনার, যার 117টা ম্যাচ খেলেছে, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, সে কিন্তু 100 করেনি, 50 আছে 3টে, অ্যাভারেজ 26, স্ট্রাইক রেট 90, ভালো ব্যাট করতে পারে, মোটামুটি ঠিকই আছে। অপরদিকে ভারতের দিক থেকে কিন্তু এই জায়গায় লোয়ার অর্ডারে দুরন্ত দুজন ব্যাটসম্যান আছে। একটা হচ্ছে হার্দিক পান্ডিয়া, দুর্দান্ত মারতে পারে, স্ট্রাইক রেট 111, আর অপরদিকে রবীন্দ্র জাদেজা, আইপিএলে বা টি20তে খুব ভালো ব্যাট করে, ভালো মারতে পারে, প্রয়োজন অনুযায়ী রান নিতে পারে, এই রকম দুজন ব্যাটসম্যান এখানে রয়েছে। হার্দিক পান্ডিয়া 93টা ম্যাচ খেলে 11টা 50 করেছে, অ্যাভারেজ, দুজনের অ্যাভারেজটা দেখার বিষয়। রবীন্দ্র জাদেজার 32, হার্দিক পান্ডিয়ার 33, এবং হার্দিক পান্ডিয়ার 11টা 50, রবীন্দ্র জাদেজার 13টা 50। রবীন্দ্র জাদেজা প্রচণ্ড এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার, যে বিরাট কোহলির সঙ্গে আন্ডার-19 খেলেছে, তারপরে ভারতীয় দলে একসঙ্গে খেলছে দীর্ঘদিন ধরে, দুরন্ত ছন্দে রয়েছে। তাহলে এই জায়গাটাতে আরেকবার ওদের নিউজিল্যান্ডের ব্যাপারটা দেখিয়ে দিই। নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েলসের 36 অ্যাভারেজ আর মিচেল স্যান্টনারের 26 অ্যাভারেজ। সেইখানে ভারতের রয়েছে হার্দিক পান্ডিয়া, খুব জোরে মারতে পারে। লাস্ট ম্যাচে আমরা দেখলাম অস্ট্রেলিয়ার সঙ্গে, খুব সুন্দর ম্যাচ টা ভারতের দিকে নিয়ে আসার ক্ষেত্রে হার্দিক পান্ডিয়ার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেখানে অ্যাভারেজ হচ্ছে হার্দিক পান্ডিয়া 33 এবং রবীন্দ্র জাদেজা হচ্ছে 32। তো এই জায়গায় ভারত এগিয়ে, এটা বলাই যায়। বোলিং লাইন আপ, বোলিং লাইন আপ নিয়ে আমাদের চিন্তায় ছিল, যেহেতু জসপ্রীত বুমরা যেতে পারেনি, সেইখানে আরও অনেক যারা আমাদের জোরে বোলার ছিল তাদেরকে ইন্ডিয়া নিয়ে যায়নি। সেই জায়গায় স্পিন নির্ভর ভারতীয় দল করা হয়েছে সেখানে। তো এই বোলিং লাইন আপ নিয়ে একটু আলোচনা করে নেব। নিউজিল্যান্ডের প্রধান বোলার হচ্ছে ম্যাট হেনরি। ম্যাট হেনরি 91টা ম্যাচ খেলে 165টা উইকেট নিয়েছে, 5 বার 4 উইকেট নিয়েছে, 3 বার 5 উইকেট নিয়েছে, এবং তার বেস্ট পারফরমেন্স হচ্ছে 30 রানে 5 উইকেট। এটা হচ্ছে ম্যাট হেনরির পারফরমেন্স। এবং ভারতের যদি দেখি, ভারতের এই জায়গায় রয়েছে মোহাম্মদ শামি, খুব অভিজ্ঞ একজন বোলার, 107টা ম্যাচ খেলে 205টা উইকেট নিয়েছে, ভারতীয় বোলারদের মধ্যে অন্যতম। ওয়ানডেতে 205টা উইকেট নিয়েছে জোরে বোলার মোহাম্মদ শামি। 10 বার 4 উইকেট নিয়েছে, 6 বার 5 উইকেট নিয়েছে। তার সেরা পারফরমেন্স হচ্ছে 57 রানে 7 উইকেট। তাহলে মোহাম্মদ শামি ম্যাট হেনরির সঙ্গে কতটা তুলনা করা যায়, কে এগিয়ে? সেক্ষেত্রে যেহেতু মোহাম্মদ শামি অনেকটা সময় মানে শেষের দিকে, তাই মোহাম্মদ শামি সেরকম মানে ফিট নয় বলে মনে করা হয়। আর অপরদিকে আগের ম্যাচে ম্যাট হেনরি তো আহত হয়েছিল, তো সেক্ষেত্রে কতটা সুস্থ হয়েছে ম্যাট হেনরি বলা যাচ্ছে না। তো এই জায়গাটা আমি বলবো দুজনকেই সমান সমান। তারপরে হচ্ছে নিউজিল্যান্ডের আরেকজন জোরে বোলার কাউল জেমিসন, 16টা ম্যাচ খেলে 16টা উইকেট নিয়েছে, সেরা পারফরমেন্স হচ্ছে 45 রানে 3 উইকেট। ভারতের রয়েছে হার্দিক পান্ডিয়া, ধরে নেওয়া হচ্ছে যে এই বোলিং লাইন আপটাই খেলবে যেটা আগের ম্যাচে খেলা হয়েছিল। হার্দিক পান্ডিয়া একজন জোরে বোলার হিসেবে এখানে থাকছে, 93 ম্যাচে 91 উইকেট নিয়েছে, একবার 4 উইকেট নিয়েছে ম্যাচে, আর বেস্ট পারফরমেন্স 24 রানে 4 উইকেট। তো হার্দিক পান্ডিয়া এবং যদি আমি কাউল জেমিসনকে ধরি, কাউল জেমিসনকে ইন্ডিয়া সেইভাবে খেলেনি, মাত্র 16টা ম্যাচ খেলেছে কাউল জেমিসন, একদম নতুন বোলার। তো আগের ম্যাচে তো তেমন খুব একটা কিছু করতে পারেনি। তো এই জায়গাটা সমান সমান হিসেবেই ধরে রাখছি। তৃতীয় বোলার নিউজিল্যান্ডের উইল ওরুক 13টা ম্যাচ খেলেছে, খুব কম ম্যাচ খেলেছে, একদম নতুন বোলার, 20টা উইকেট নিয়েছে, একবার 4 উইকেট নিয়েছে, বেস্ট পারফরমেন্স হচ্ছে 4 রানে 43 রানে 4 উইকেট। ভারতের সেই জায়গায় অক্ষর প্যাটেলকে রাখছি। অক্ষর প্যাটেল 62টা ম্যাচ খেলে 72টা উইকেট নিয়েছে, একবার 4 উইকেট নিয়েছে, 24 রানে 3 উইকেট। পারফরমেন্সের দিক থেকে অক্ষর প্যাটেল কিন্তু
এগিয়ে রয়েছে। তারপরে ভারতের হচ্ছে বরুণ চক্রবর্তী, একদম নতুন, মাত্র ৩ টে ম্যাচ খেলে ৮ টা উইকেট নিয়েছে। নিউজিল্যান্ডের সঙ্গে লাস্ট ম্যাচে সে ৫ উইকেট নিয়েছিল। তাই সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে, বরুণ চক্রবর্তীকে ওরা এখনো বুঝতে পারেনি। তো বরুণ চক্রবর্তী যদি এই ম্যাচে খেলে, ইন্ডিয়ার অবশ্যই আ মানে ভালো হবে। সাফল্য আসবে। ওখানে ওদের সেটা হচ্ছে মিচেল সাটনার। ওদের ক্যাপ্টেন থাকছে মিচেল সাটনার। তো সাটনার যথেষ্ট অভিজ্ঞ, এক্সপেরিয়েন্স বোলার এবং ক্যাপ্টেন। ১১৭ ম্যাচ খেলে ১২৪ উইকেট নিয়েছে, দুবার ৫ উইকেট নিয়েছে, ৫০ রানে ৫ উইকেট তার বেস্ট পারফরম্যান্স। তো এইখানে বরুণ চক্রবর্তীকে ওরা যেহেতু বুঝতে পারছে না, এবং মিচেল সাটনারও খুব ভালো বোলার, এইখানে আমার মনে হয় সমান, সমান। এটাকে কাউকে কম বেশি বলা যাবে না। রচিন রবীন্দ্র ওদের তারপরে আরেকজন বোলার, যেটা রচিন রবীন্দ্র অনেকটা পার্ট টাইম বল করে, খুব বেশি বল করে না, কিন্তু ৩২ ম্যাচে ২০ টা উইকেট নিয়েছে এবং একবার সে ৪ উইকেট নিয়েছে, বেস্ট পারফরম্যান্স ৬০ রানে ৪ উইকেট। ভারতের এই জায়গায় থাকছে কুলদীপ যাদব। কুলদীপ যাদব ১১২টা ম্যাচ খেলে ১৭৯টা উইকেট নিয়েছে, ৭ বার ৪ উইকেট নিয়েছে, দুবার ৫ উইকেট নিয়েছে এবং ২৫ রানে ৬ উইকেট তার হচ্ছে বেস্ট পারফরম্যান্স। তাহলে কুলদীপ যাদবের সঙ্গে কখনোই আমার রচিন রবীন্দ্রর তুলনা হয় না। রচিন রবীন্দ্রর থেকে কুলদীপ যাদব অনেকটা এগিয়ে। তারপরে নিউজিল্যান্ডে যেটা থাকছে মাইকেল ব্রেসওয়েলস। ৬ নম্বর বোলার হিসেবে আমি ধরে রাখছি মাইকেল ব্রেসওয়েলস, যে ৩০টা ম্যাচ খেলে ৩২টা উইকেট নিয়েছে, দুবার ৪ উইকেট নিয়েছে, ২৬ রানে ৪ উইকেট তার বেস্ট পারফরম্যান্স। ভারতের এই জায়গায় থাকছে ষষ্ঠ বোলার হিসেবে, সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা। ২০৩ ম্যাচ খেলে ২৩০ উইকেট। আগেই বলেছি প্রচণ্ড অভিজ্ঞ একজন প্লেয়ার, সেক্ষেত্রে ব্যাটও যেমন করে, বোলিংয়েও যথেষ্ট একজন, মানে ১০ ওভার বল করতে পারে এরকম একজন পূর্ণাঙ্গ বোলার হিসেবেই সে থাকে দলে, হ্যাঁ? এবং অলরাউন্ডার হিসেবে কাজ করে। ৭ বার ৪ উইকেট নিয়েছে, দুবার ৫ উইকেট নিয়েছে। এই পারফরম্যান্সটাই দেখে বোঝা যায় যে, আর ৩৩ রানে ৫ উইকেট তার বেস্ট পারফরম্যান্স। তো বোলিংয়ে যেটা ভারত পিছিয়ে থাকবে বলে মনে করা হচ্ছিল, সে কিন্তু ভারত বোলিংয়ে পিছিয়ে নেই। জোরে বোলারের ক্ষেত্রে হয়তো একটু পিছিয়ে থাকতে পারে, কিন্তু স্পিন বোলিংয়ে ভারত কিন্তু অনেকটা এগিয়ে নিউজিল্যান্ডের ক্ষেত্রে। এবং যেটা হচ্ছে, এই যে দুবাইয়ে যেখানে খেলা হচ্ছে, সেখানে অত জোরে বোলার কাজ করতে পারবে না এবং সেক্ষেত্রে স্পিন বোলিং কাজ করবে বলেই মনে করা হচ্ছে। সেই জন্যে ভারতীয় দলে ৪ জন স্পেশালিস্ট স্পিনার রয়েছে এবং ভারত এই ম্যাচে এগিয়ে থাকবে, সব দিক থেকেই এগিয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে। তো তোমরা কি বলছো একটু কমেন্টে লেখো। এখানেই আজকে রাখছি। ধন্যবাদ প্রত্যেককে।